Good evening, everyone, and welcome to our session. তো আজকে কি বিষয় নিয়ে আমাদের আলোচনাটা হবে? লাস্ট দিন বোধহয় আমাদের হরপ্পা সভ্যতা নিয়ে আলোচনাটা হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বৈদিক সভ্যতা। দেখো, বৈদিক সভ্যতা নিয়ে বেসিক কয়েকটা জিনিস তোমরা মনে রাখবে, যেগুলো তোমাদের পরীক্ষা বা আপকামিং এক্সামগুলোতে খুব কাজে লাগবে। প্রথমত বলে রাখি যে বৈদিক সভ্যতাকে বলা হয়ে থাকে ভারতের প্রথম ঐতিহাসিক যুগ। আমি আবারও বলছি, বৈদিক সভ্যতাকে বলা হয়ে থাকে ভারতের প্রথম ঐতিহাসিক যুগ। যদি তোমরা বলো যে স্যার কেন বৈদিক, এই নয়ন বাউরি ভিডিও অফ করো। যদি বলা হয়, তোমরা যদি প্রশ্ন করতে পারো যে স্যার কেন বৈদিক সভ্যতাকে ভারতের প্রথম ঐতিহাসিক যুগ বলা হয়, তো সেক্ষেত্রে এটাই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যে তোমার হচ্ছে যে বৈদিক যুগে মানুষ কিন্তু লিখতে জানতো, এবং আমরা বলতে পারি যে মানুষের লিখিত উপাদান আমরা কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছি। হরপ্পা সভ্যতার মানুষজনও কিন্তু লিখতে জানতো, কিন্তু হরপ্পা সভ্যতার মানুষের যে লিখিত উপাদান সেটা কিন্তু আমরা এখনো অবধি পাঠোদ্ধার করতে পারিনি। কিন্তু বৈদিক সভ্যতার মানুষ লিখতে জানতো, এবং তাদের লিখিত উপাদান যেহেতু পাঠোদ্ধার করা পসিবল হয়েছে, সেই কারণের জন্যই কিন্তু আমরা বৈদিক সভ্যতাকে বলে থাকি যে ভারতের প্রথম ঐতিহাসিক যুগ। দ্বিতীয় কথা হচ্ছে বৈদিক যুগের সময়কালটা কত। মনে রাখবে, বৈদিক যুগের সময়কালটা হচ্ছে 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে বৈদিক যুগ শুরু হচ্ছে। 1500 থেকে 1100 খ্রিস্টপূর্বাব্দ। আমি আবারও বলছি, 1500 থেকে 1100 বা 1000 খ্রিস্টপূর্বাব্দ। আমরা এই সময়কালটাকে বলতে পারি তোমার হচ্ছে যে আদি বৈদিক যুগ। আমরা এই সময়কালটাকে বলতে পারি আদি বৈদিক যুগ, বা আমরা বলতে পারি এটাকে আর্লি ভেদিক পিরিয়ড। ঠিক আছে? কি বলে বুঝতে পেরেছো তো? আর আর একই সাথে একটা অপশনাল নোটস পাঠিয়েছি, একটু ক্লাসে রয়েছি, পরে ফোন করে, ঠিক আছে? 9:30 পর। তো ওটা হচ্ছে তোমার আদি বৈদিক যুগ, আর্লি ভেদিক পিরিয়ড। আরেকটা রয়েছে যেটা 1100 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। এই সময়কালটাকে বলা হয় লেটার ভেদিক পিরিয়ড, বা আমরা এটাকে বলতে পারি পরবর্তী বৈদিক যুগ। তাহলে বৈদিক যুগের এই সময়কালটা তোমরা কাইন্ডলি প্রত্যেকে মনে রাখবে। 1500 থেকে 1100 বা 1000 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে আর্লি ভেদিক পিরিয়ড। আর 1100 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ, এটা হচ্ছে লেটার ভেদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগ। বৈদিক যুগ কেন বলা, আচ্ছা, বৈদিক যুগের স্রষ্টা কারা, কারা বৈদিক যুগ তৈরি করেছিলেন? তো মনে রাখবে, বৈদিক যুগের স্রষ্টা হচ্ছেন তোমার হচ্ছেন আর্যরা। আমি আবারও বলছি, বৈদিক যুগের স্রষ্টা হচ্ছে কিন্তু আর্যরা। এটা মনে রাখবে, ঠিক আছে? ঠিক আছে, আর্যরা। তো এটা কাইন্ডলি মনে রেখো, ঠিক আছে? নাম্বার ওয়ান। পরের যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে যে বৈদিক যুগে বেদ রচিত হয়েছিল, এই জন্য এই যুগটার নাম বৈদিক যুগ। তো বেদ যেটা ছিল, বেদ, এই বেদের কিন্তু কোনো প্রথমে লিখিত আকার ছিল না। গুরু শিষ্য পরম্পরায়, হ্যাঁ, গুরু শিষ্য পরম্পরায় বেদকে মনে রাখা হতো। বুঝতে পেরেছো কি বললাম? তাই জন্য বেদের আরেকটা নাম হচ্ছে শ্রুতি। এটা মনে রাখবে, বেদের আরেকটা নাম হচ্ছে কিন্তু শ্রুতি। এটা মনে রেখো। বৈদিক এবারে এই যে বেদের সংখ্যা হলো চারটে, চারটে বেদ রয়েছে। তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম বেদ যেটা ছিল তার নাম ছিল ঋগ্বেদ। আমি আবারও বলছি, সবচেয়ে প্রাচীনতম যে বেদটা ছিল সেটার নাম ছিল কিন্তু ঋগ্বেদ। ঋগ্বেদের 10টা মণ্ডল রয়েছে। মণ্ডল মানে 10টা অধ্যায় রয়েছে।
আমি আবারও বলছি, ঋগ্বেদে 10টা মণ্ডল রয়েছে বা 10টা অধ্যায় রয়েছে, এটা মনে রেখো। স্যার হ্যাঁ বলো। স্যার বলি স্ক্রিনটা শেয়ার করুন, হ্যাঁ, স্ক্রিনটা শেয়ার করুন। না আমি তো পিপিটি নেই, তো স্ক্রিনটা শেয়ার করতে পারছি না। আর ওই ওই যেটা লিখে করতে হয়, ঠিক আছে, তো ওটা গুগল মিট কি করেছে, ওই অপশনটা উঠিয়ে দিয়েছে, ওটা পেড ভার্সনে ও পাওয়া যায়, বুঝতে পেরেছো? হুম তো এটা মনে রাখবে যে ঋগ্বেদে সব মিলিয়ে 10টা মণ্ডল রয়েছে বা 10টা অধ্যায় রয়েছে। তাহলে ঋগ্বেদে কটা মণ্ডল রয়েছে? 10টা মণ্ডল রয়েছে। ঋগ্বেদে মোট কতগুলো মন্ত্র রয়েছে? মনে রাখবে ঋগ্বেদে সব মিলিয়ে 1028টা শ্লোক বা মন্ত্র, যাই বলো না কেন, সেটা কিন্তু রয়েছে। ঋগ্বেদে 1028টা মন্ত্র বা শ্লোক রয়েছে। ঋগ্বেদে 10টা মণ্ডল বা 10টা অধ্যায় কিন্তু রয়েছে। এই 10টা মণ্ডলের ভেতর দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল, আমি আবারও বলছি, দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল, এটা হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে প্রাচীনতম মণ্ডল। ঠিক আছে, কি বললাম? ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডল থেকে সপ্তম মণ্ডল, এটা হচ্ছে ঋগ্বেদের সবচেয়ে প্রাচীনতম মণ্ডল। এই দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডলকে বলা হয় কি জানো তো? বলা হয় ফ্যামিলি বুকস বা পারিবারিক গ্রন্থ। ঋগ্বেদের এই যে 10টা মণ্ডল রয়েছে, তার মধ্যে যে তৃতীয় মণ্ডল যেটা রয়েছে, থার্ড মণ্ডল, তো তৃতীয় মণ্ডলটা গুরুত্বপূর্ণ কেন জানো তো? কারণ ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আমরা বলতে পারি, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আমরা বলতে পারি তোমার হচ্ছে আহ, গায়ত্রী মন্ত্র, যেটা আমরা বলি, সে গায়ত্রী মন্ত্র কিন্তু রয়েছে। ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে গায়ত্রী মন্ত্রটা রয়েছে। এই গায়ত্রী মন্ত্র যিনি রচনা করেছিলেন তার নাম হচ্ছেন ঋষি বিশ্বামিত্র, এবং তিনি এই গায়ত্রী মন্ত্র যার উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন তার নাম হলো সাবিত্রী, এটা মনে রাখবেন। এর পাশাপাশি তোমাদের আরেকটা জিনিস আমি বলি ঋগ্বেদের উপর, ঠিক আছে, আরেকটা জিনিস বলবো। হ্যাঁ মৌমিতা বলো। ঋষি বিশ্বামিত্র হ্যাঁ, ওই গায়ত্রী মন্ত্রটা কাকে উদযাপন করেছিল? কাকে উৎসর্গ করেছিল বলো? সাবিত্রী উৎসর্গ করেছিল, সাবিত্রীকে উৎসর্গ করেছিল, ঠিক আছে। এবার ঋগ্বেদের যে 10টা যে মণ্ডল রয়েছে, তার মধ্যে নবম মণ্ডলটার কথা আমি তোমাদের বলতে পারি। নবম মণ্ডলটা, এই নবম মণ্ডলটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ঋগ্বেদের নবম মণ্ডলটা যে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, সেই দেবতার নাম হলো সোমদেব। আমি আবারও বলছি, ঋগ্বেদের নবম মণ্ডলটা যে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে তার নাম হচ্ছে কিন্তু সোমদেব, বা সোম দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে, এটা মনে রেখো তোমরা। ঋগ্বেদের যে দশম মণ্ডল যেটা রয়েছে, ঋগ্বেদের যে দশম মণ্ডল যেটা রয়েছে, সেই দশম মণ্ডলটা ইম্পর্টেন্ট আরেকটা কারণে। কারণ ঋগ্বেদের দশম মণ্ডলেই কিন্তু তোমার হচ্ছে যে পুরুষ সূক্তটা রয়েছে, পুরুষ সূক্ত, ঠিক আছে। পুরুষ সূক্ত কেন গুরুত্বপূর্ণ? কারণ পুরুষ সূক্ত হচ্ছে যেখান থেকে, এই পুরুষ সূক্ত থেকেই তোমার ওই জাতিভেদ প্রথার উদ্ভব হয়েছে। ঋগ্বেদের দশম মণ্ডলের পুরুষ সূক্তটা রয়েছে, ঠিক আছে, সেই পুরুষ সূক্তে পরিষ্কার বলা হচ্ছে যে ব্রাহ্মণের মুখ থেকে ব্রহ্মা, ঠিক আছে, হাত থেকে হচ্ছে ব্রাহ্মণের মুখ, সরি, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে হচ্ছে তোমার বৈশ্য, উরু থেকে, হাত থেকে হচ্ছে ক্ষত্রিয়, উরু থেকে হচ্ছে বৈশ্য, এবং পদতল থেকে হচ্ছে শূদ্র।
এর কিন্তু জন্ম হয়েছে। কি বললাম বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে কিন্তু স্যার আরেকবার বলুন। হ্যাঁ শিওর। ব্রহ্মার মুখ থেকে নাকি হচ্ছে ব্রাহ্মণ, ব্রহ্মার মুখ থেকে হচ্ছে ব্রাহ্মণ, ঠিক আছে, হাত থেকে হচ্ছে ক্ষত্রিয়, এবং উরু থেকে হচ্ছে বৈশ্য, এবং পদতল থেকে হচ্ছে কিন্তু শূদ্র। এই চারটে জাতির আবির্ভাব ঘটেছে। দিস ইজ দ্য ফ্যাক্ট, এটা তোমরা মনে রাখবে। এর পাশাপাশি আমরা আরেকটা জিনিসের কথা বলতে চাই। ঋগ্বেদের পর যে দ্বিতীয় যে বেদটা ছিল, সেই বেদটার নাম ছিল কিন্তু সামবেদ। ঠিক আছে, সামবেদ হচ্ছে ভারতবর্ষের গীতি মন্ত্রের সংকলন। কি বললাম বুঝতে পেরেছো তো? সামবেদটা কি বললাম? সামবেদ হচ্ছে কিন্তু গীতি মন্ত্রের সংকলন, মানে গানের বেদ সামবেদ। সামবেদের পর তৃতীয় যে বেদটা রয়েছে, সেই বেদটার নাম হচ্ছে তোমার যজুর্বেদ। যজুর্বেদের দুটো অংশ রয়েছে, বুঝতে পেরেছো? একটার নাম হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ, এবং আরেকটার নাম হচ্ছে তোমার শুক্ল যজুর্বেদ। তো এই যে তোমার ঋগ্বেদের যে তিনটে বেদ রয়েছে না, তার মধ্যে তোমার আমাদের ঋগ্বেদ এবং সামবেদ, এই দুটো বেদই আসলে তোমার ওই কবিতা আকারে কিন্তু লেখা, কবিতার আকারে লেখা। বাট যজুর্বেদের পার্থক্য হচ্ছে এটাই, যজুর্বেদ কিন্তু কবিতা নয়, যজুর্বেদে কবিতাও রয়েছে, তার সাথে কিন্তু গদ্যের সংমিশ্রণটাও কিন্তু রয়েছে। মানে গদ্যের সাথে পদ্যের ব্যবহারটা প্রথম যে বেদে আমরা দেখতে পাই, সেটা যজুর্বেদেই কিন্তু দেখতে পাই। ক্লিয়ার? তো এটা মনে রাখবে। এবং এক্ষেত্রে যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা মনে রাখবে যে যজুর্বেদ থেকে আমরা বেসিক্যালি কি কি জিনিস জানতে পারি। সামবেদ যেমন হচ্ছেন গীতিমন্ত্রের সংকলন, তেমনি যজুর্বেদ হচ্ছে প্রাচীনকালে যে যাগযজ্ঞ করা হতো, সেই যাগযজ্ঞটা আসলে কোন পদ্ধতিতে করা হবে, কোন পদ্ধতিতে করা হবে সেই বিষয়টা কিন্তু তোমার হচ্ছে যে উল্লেখ রয়েছে যজুর্বেদ। যজুর্বেদ দুটো কারণে গুরুত্বপূর্ণ, সেই দুটো কারণ আমি তোমাদেরকে বললাম। প্রথম কারণ যেটা বললাম সেটা হচ্ছে এখানে পদ্যের সঙ্গে সঙ্গে গদ্যের ব্যবহার রয়েছে। আর দ্বিতীয়ত যেটা বললাম, যাগযজ্ঞ যেটা ছিল, সেই যাগযজ্ঞ করার পদ্ধতি আমরা কিন্তু যজুর্বেদ থেকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? যজুর্বেদের পর আমরা চতুর্থ যে বেদটার কথা বলবো, সেটা হচ্ছে অথর্ববেদ। অথর্ববেদটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণের জন্য, কারণ যাগযজ্ঞ, এই অথর্ববেদে ওই কালা জাদু যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, ঠিক আছে, ব্ল্যাক ম্যাজিক, তারপরে যেটা তোমার বলা হয় ওই কালা জাদু, তন্ত্র সাধনা, ঠিক আছে, এগুলো সবই কিন্তু অথর্ববেদে, এগুলো সবই কিন্তু অ্যাকচুয়ালি আসলে অথর্ববেদে কিন্তু রয়েছে। একই সঙ্গে তোমরা এটাও মনে রাখবে যে অথর্ববেদে প্রথম তোমার আয়ুর্বেদের কথা বলা হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট। অথর্ববেদে প্রথম কি বলা হয়েছে? অথর্ববেদে প্রথম যেটা বলা হয়েছে সেটা হচ্ছে আয়ুর্বেদের কথা বলা হয়েছে। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। এর পাশাপাশি এই চারটে বেদের কথা বললাম। বেদের পর যে বৈদিক সাহিত্যটা রচিত হয়েছিল, বেদের পর যে বৈদিক সাহিত্যটা রচিত হয়েছিল সেটার নাম হচ্ছে তোমার ব্রাহ্মণ। চারটে বেদের পর যে সাহিত্যটা রচিত হয়েছিল, আমি আবার বলছি, সেটা হচ্ছে কিন্তু ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ হচ্ছে একটা বৈদিক সাহিত্য। বেদগুলোতে যে সমস্ত সাহিত্য, মানে বেদগুলোতে আসলে যে সমস্ত বিষয়গুলোর কথা বলা হয়েছে, তার সংক্ষিপ্তসার রয়েছে কিন্তু ব্রাহ্মণে। মাই ডিয়ার স্টুডেন্টস, ব্রাহ্মণ হচ্ছে সেই বৈদিক সাহিত্য যেটা কিন্তু পুরোপুরি গদ্য আকারে রচিত। মনে রাখবে, গদ্য আকারে কিন্তু ব্রাহ্মণ রচিত।
ব্রাহ্মণের পর আমরা যে বৈদিক সাহিত্যটা নিয়ে কথা বলবো, সেই বৈদিক সাহিত্যটার নাম হচ্ছে আরণ্যক। আরণ্যক হচ্ছে সেই বৈদিক সাহিত্য, আরণ্যক হচ্ছে সেই বৈদিক সাহিত্য যেগুলো কিন্তু অরণ্যে বসে রচিত হয়েছে, এটা মনে রাখবে। আরণ্যক হচ্ছে সেই বৈদিক সাহিত্য যেগুলো কিন্তু অরণ্যে বসে রচিত হয়েছিল, বনে বসে যে বৈদিক সাহিত্য রচিত হয়েছিল। বেদ বা ব্রাহ্মণে যেভাবে যাগযজ্ঞের কথা বলা হয়েছে, আরণ্যক কিন্তু সেই পথে হাঁটেনি। আরণ্যক বরঞ্চ যে বিষয়টায় জোর দিয়েছে, আরণ্যক বলেছে যে যাগযজ্ঞ করার কোনো প্রয়োজন নেই। আরণ্যকের পর যে বৈদিক সাহিত্যটার কথা আমরা বলবো, সেটার নাম হচ্ছে উপনিষদ। এই উপনিষদকে বলা হয় বেদান্ত। উপনিষদকে কি বলা হয়? বললাম বেদান্ত। কেন বেদান্ত বলা হয়? কারণ এই যে চারটে বৈদিক সাহিত্য রয়েছে, মানে বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তার মধ্যে সবার শেষে এই উপনিষদটা কিন্তু রচিত হয়েছে। যেহেতু সবার শেষে মানে সবচেয়ে মানে কি বলবো, যে সবার শেষে যেহেতু এই বৈদিক সাহিত্যটা রচিত হয়েছে, তাই জন্য এটার নাম হচ্ছে বেদান্ত। এটা মনে রেখো। টোটাল উপনিষদের সংখ্যা হচ্ছে 108। কি বললাম বুঝতে পেরেছো তো? টোটাল উপনিষদের সংখ্যা হচ্ছে 108। তার মধ্যে 12টা উপনিষদ হচ্ছে প্রধান উপনিষদ। 12টা উপনিষদ। উপনিষদে প্রথম আত্মার কথা বলা হয়েছে। এই যে আমরা আত্মার কথা বলি না, আত্মা, সোল, আত্মা, এই আত্মার কথা প্রথম উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদের উপনিষদে, মনে রাখবে। এর পাশাপাশি উপনিষদ আরো একটা কারণে গুরুত্বপূর্ণ। উপনিষদে ওই জন্মান্তর, যেটা মানে পুনর্জন্ম, এই পুনর্জন্মের তত্ত্বটাও কিন্তু উপনিষদে রয়েছে। তো এটাও তোমরা প্রত্যেকে মনে রাখবে, উপনিষদে কিন্তু পুনর্জন্মের তত্ত্বটাও কিন্তু উপনিষদে উল্লেখ করা রয়েছে। উপনিষদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সত্যমেব জয়তে, তোমরা জানো প্রত্যেকে। তো সত্যমেব জয়তে, এই সত্যমেব জয়তে শব্দটার প্রথম ব্যবহার আমরা যে উপনিষদে পাই, সেটার নাম হচ্ছে মুন্ডকা উপনিষদ। আমি আবারও বলছি, সত্যমেব জয়তে এই শব্দবন্ধটা, ঠিক আছে, এই শব্দবন্ধটা আমরা যে উপনিষদে পাই, সেটার নাম হচ্ছে মুন্ডক উপনিষদ। তো এটা তোমরা কাইন্ডলি একটু মনে রেখো। স্যার আমার একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলো। বলবো? হ্যাঁ শিওর, বলো। বলছে এই যে আমাদের যে পুজোর পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো কি এই উপনিষদ বা বেদে কিছুতে বর্ণিত ছিল? আরেকবার বলো, পুজোর কি যে বললে? যে কোনো পুজোর পদ্ধতি, আমাদের যে পুজোর পদ্ধতি, মন্ত্র যে পুজোর পদ্ধতিগুলো, যে কোনো মায়ের মায়ের পুজো একরকম, হুম, হুম। তারপরে শিব পুজো বা যে কোনো পুজোর এই পদ্ধতিগুলো বেদ উপনিষদ থেকে কি এসেছিল? এই পদ্ধতিগুলো আসলে আমাদের বেদ থেকে নেওয়া, বেদ থেকে, বুঝতে পেরেছো? বেশ, এটা হচ্ছে বৈদিক সাহিত্যের গল্প, ঠিক আছে? এটা হচ্ছে বৈদিক সাহিত্যের গল্প। বৈদিক সাহিত্যের পাশাপাশি আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই যে বৈদিক যুগ, মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে বৈদিক যুগ, ঠিক আছে, এই বৈদিক যুগ থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে আর্যরা যে বৈদিক সভ্যতার সূচনা করেছিল, সে আর্যরা বাই প্রফেশন, মানে কাজের দিক থেকে পশুপালন ছিল তাদের প্রধান জীবিকা। আর্যরা লোহার ব্যবহার জানতো,
এবং আর্যরা আরেকটা প্রাণীর ব্যবহার জানতো, সেটা হচ্ছে ঘোড়া। এই ঘোড়ার ব্যবহারও আর্যরা জানতো। আর্যরা প্রথম মানে আর্যরা কোথাকার বাসিন্দা ছিল, ভারতের নাকি তারা ভারতের বাইরে থেকে এসেছিল, এটা নিয়ে ঐতিহাসিক মহলে একটা দ্বন্দ্ব রয়েছে। দ্বন্দ্ব রয়েছে বলতে তোমাদের বলি, সেটা হচ্ছে যে কিছু ঐতিহাসিক বলছেন যে না, আর্যরা ভারতের, কিছু ঐতিহাসিক বলছেন আর্যরা ভারতের বাইরের। যারা বলছেন আর্যরা ভারতের বাইরে, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ম্যাক্স মুলার সাহেব। এই ম্যাক্স মুলার সাহেব বলছেন আর্যদের আদি বাসস্থান তারা মধ্য এশিয়ার লোক, তারা মধ্য এশিয়া বা সেন্ট্রাল এশিয়া থেকে ভারতে এসেছে। এটা ম্যাক্স মুলার সাহেব বলছেন। তো ম্যাক্স মুলার সাহেব তার এই বক্তব্যের ক্ষেত্রে একটা যুক্তি খাড়া করেছে। সেই যুক্তিটা হচ্ছে এটাই, একটা লেখমালা, যে লেখমালাটার নাম হচ্ছে বোঘা জোকই। বানানটা আমি বলে দিচ্ছি, বয়ে ওকার ক্ষয়ে আকার, বোঘা জোকই, বর্কের জয়ে ওকার, কয়ে ও ওকার হর্ষই। যদি বলো, আমি আরেকবার বলছি বানানটা, বোঘা জোকই, বয়ে ওকার ক্ষয়ে আকার, বোঘা জোকই, বর্কের জয়ে ওকার, কয়ে ওকার হর্ষই। ঠিক আছে? ইংরেজিতে হচ্ছে বানানটা BO GHA ZOKOI। ঠিক আছে, এটা মনে রেখো, বোঘাজোকই ইনস্ক্রিপশন। এটা পরীক্ষায় আসে। বোঘাজোকই লেখটা কেন গুরুত্বপূর্ণ জানো? কারণ এই বোঘাজোকই লেখটা পাওয়া গেছে মধ্য এশিয়াতে, এবং এই বোঘাজোকই লেখতে 4 জন বৈদিক দেবতার নাম উল্লেখ রয়েছে। 4 জন বৈদিক দেবতার নাম উল্লেখ রয়েছে। আর সেই 4 জন বৈদিক দেবতা হচ্ছেন ইন্দ্র, তারপর হচ্ছেন বরুণ, তারপর হচ্ছেন মিত্র, এবং তারপর হচ্ছেন নাসত্য। তো ইন্দ্র, বরুণ, মিত্র এবং নাসত্য। ইন্দ্র একজন দেবতা, বরুণ দুজন দেবতা, 3 নম্বর দেবতার নাম হচ্ছে মিত্র, আর 4র্থ নম্বর দেবতার নাসত্য। মনে রাখবেন, পরীক্ষায় আসে। তো বৈদিক যুগ নিয়ে আমাদের আজকের আলোচনা, প্রথম পর্বের আলোচনা এই পর্যন্ত। এরপর তোমাদেরকে আমি বৈদিক যুগের ওপর আরেকটা সেশন করাবো, যেখানে বৈদিক যুগের সমাজ জীবন, বৈদিক যুগের অর্থনৈতিক জীবন, আর্যদের রাজনৈতিক জীবন এবং আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত এই যে কন্ট্রোভার্সি বা বিতর্কটা রয়েছে, এবং পরবর্তী বৈদিক যুগের কনসেপ্টটা আলোচনা করব। তো আজকের আলোচনা এই পর্যন্ত। যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে তোমরা করতে